বিপদ টের পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। আইন ভাঙার পাপ তবু তিনি করেই চলেছেন। কেন? কারণ তিনি বুঝে গেছেন এই বিপদ থেকে নিস্তার নেই। কান্নাকাটি করে যদি কিছুটা সুফল পাওয়া যায়, আর এই যে বিপদটা বুঝে গেছেন তার জন্য এই নাকের জলে চোখের জলে অবস্থা পিসি এবং ভাইপোর। কেন তাদের কাঁদতে হচ্ছে এবং আমি আজ বলে রাখছি এটা সবে শুরু, আরো অনেক কাঁদতে হবে। এই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। আরো একটা কথা, ফলো করুন পিনাক্কি বলছের ফেসবুক এবং ইনস্টাগ্রাম, লিংক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। এখন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ নিয়ে পিনাক্কি বলছেন। এই যে বাংলা ও বাঙালি নিয়ে এত কান্নাকাটি করলেন পিসি, ভাইপো এবং তাদের পোষা সংবাদ মাধ্যম, কিন্তু তাতে না মানুষের মন গলল না। আসলে সত্যটা তো সকলে জানেন, সবারই কেউ না কেউ বাংলার বাইরে থাকেন, তারা নিরাপদেই আছেন। গোটা দেশে নাকি বাঙালির উপর অত্যাচার হচ্ছে বলে যে মিথ্যা প্রচার, তা মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই কান্নাকাটি করে নির্বাচন কমিশনের সঙ্গে যুদ্ধ চাইছেন মুখ্যমন্ত্রী। সেই যুদ্ধ কেন, তার একটা গোপন নথিও আজ আপনাদের আমি দেখাবো। যুদ্ধটা তিনি কবে শুরু করেছিলেন জানেন? অনেক আগে, আমরা কেউ বুঝতে পারিনি, কেউ খেয়াল করে শুনিনি। এই 2025 সালের 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি কর্মী সম্মেলন হয়েছিল তৃণমূলের। সেখানে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তা আমরা তখন মন দিয়ে শুনিনি। শুনুন, এটা ভেবে গর্ববোধ করুন যে আমাদের মুখ্যমন্ত্রী, এই দেশের এমন একজন মুখ্যমন্ত্রী যিনি বিপদের গন্ধ অনেক আগে থাকতেই পান। ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। বুঝতেই তো পারছেন কবে থেকে তিনি ভয়টা পেয়েছিলেন। ভয় না পেলে দলের লোকেদের, জেলা সভাপতিদের কেউ এইভাবে হুমকি দেয়? কখনো দিতে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? মানে বিপদের গন্ধ আগে থাকতে পেয়েছিলেন বলেই না। প্রথমত নির্বাচন কমিশন যে নতুন করে সমীক্ষা করবে, নিবিড় সমীক্ষা হবে, সেটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তো আমাদের থেকে আগে অবশ্যই জেনেছিলেন, তার তো আগে জানারই কথা। কিন্তু ভয় পেলেন কেন? এই ভয় পাওয়ার পেছনে একটা অঙ্ক আছে। এই অঙ্কটা আমি ঘেটে বের করেছি নির্বাচন কমিশনের সব নথি এবং তথ্য দেখে, এবং আপনাদের জন্য তা তৈরি করেছি। দেখুন, 2014 সালে ভারতে মোট ভোটার ছিল 83,41,01,479 জন। 10 বছর বাদে 2024 সালের লোকসভা ভোটের সময় সেই ভোটারটা বেড়ে হলো 96,81,81,926 জন। মানে 10 বছরে ভারতে ভোটার বৃদ্ধি পেয়েছে 16.15%। বাংলায় 2024 সালে ভোটার ছিল 6,24,68,988 জন। সেটা 10 বছর বাদে 2024 সালে হয় 7,59,51,878 জন। এই 10 বছরে বৃদ্ধিটা কত? 21.58%। মানে দেশের যে গড় বৃদ্ধি 16.15%, তার মধ্যে বাংলায় সেই তুলনায় 5%-এরও বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে। এখানেই শেষ নয়, এই 2025 সালের জানুয়ারি মাসে নতুন একটি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে এই 1 বছরের মধ্যে আরো বেড়ে বাংলার শেষ ভোটার সংখ্যা 7,63,96,165 জন। বৃদ্ধির হার কত? যদি 11 বছরে ধরি, 11 বছর মানে 2014 থেকে 25, ভোটার বেড়েছে 22.29%। মানে গত লোকসভা নির্বাচনের পর বাংলার 1 লাফে প্রায় 1% ভোটার বৃদ্ধি পেয়েছে। ভাবুন, 10 বছরে 15% গোটা দেশে, আর আমরা 22।
এই যে বাংলার এত ভোটার বেড়েছে তার মানেটা কি? এক নম্বর যেটা হতে পারে, বাংলায় মৃত্যুর যে হার সেটা কমেছে, মানে মানুষ এখানে বেশি দিন বাঁচছেন, ভোটার থাকছেন, এটা ভালো। দেশের তুলনায় যদি বাংলার গড় আয়ু গড় করে বাড়ে তাতে তো আমাদের সুখের কথা। কিন্তু সাধারণভাবে ভোটার বৃদ্ধি পায় নতুন সংযোজনে, পুরনো ভোটার বাদ যাচ্ছে না বলে ভোটার বাড়ছে এটা নয়। এইবার আমাকে একটা জিনিস ভাবাচ্ছে যে তাহলে কি বাংলার মায়েদের উৎপাদনশীলতা বেড়ে গেছে? তারা কি আরো বেশি বেশি সন্তানের জন্ম দিচ্ছে? আচ্ছা, তাহলে যে দেখি আজকাল ঘরে ঘরে একটা বড় জোর দুটি সন্তান, সেটা আমরা ভুল দেখি। জানি না যে চোখ কচলে দেখলে কি আরো বেশি বাচ্চা কাচ্চা দেখা যাবে, জানি না। কারণ দেখুন, এই রাজ্যে তো বাংলাদেশে অনুপ্রবেশ নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর ভাইপো যাকে সবাই যুবরাজ বলেন, তিনিও বলেছেন এখানে অনুপ্রবেশকারী নেই, তারা ভোটার হয়নি। তাহলে কি করে বাড়লো বলুন, কি করে বাড়লো আপনারা বলুন? ভাবছি এত এত সন্তান বাংলার কোন ঘরে জন্মায় এই নতুন ভোটার? ভাবুন আপনারা, মুখ্যমন্ত্রী জবাব দেবেন না। আপনারা যদি কোনো জবাব জানেন কমেন্ট বক্সে লিখুন। একটা গোপন নথি আপনাদের দেখাবো বলেছিলাম। এই যে দেখুন, বারবার পিসি ভাইপো বলেন যে 2024 সালেও নাকি নির্বাচন কমিশন যে তালিকা বানিয়েছিল ভোটারের, তাতে অনেক বাইরেকার ভোটার বিজেপি ঢুকিয়ে দিয়েছিল যাতে বিজেপি জিততে পারে। কিন্তু দেখুন, 2024 সালের ভোটার তালিকার খসড়া তৈরি করার পর তৃণমূল সহ সব দলকে পাঠিয়েছিল কমিশন। এই দেখুন কমিশনের সেই নথি। 2023 সালের 1 নভেম্বর এই যে জেলা ধরে ধরে খসড়া তালিকা তৃণমূল সহ সব দলকে পাঠিয়েছিল কমিশন। কোন কোন জেলায় 2 বা 3 নভেম্বরে পৌঁছেছে, কিন্তু মূলত 1 নভেম্বরে। এবার সকলেই, সব রাজনৈতিক দলে কিছু না কিছু ত্রুটির অভিযোগ করে, তারা জানায় এইটা বাদ দেওয়া উচিত, ওটা ঢোকানো উচিত, ইত্যাদি ইত্যাদি সবকিছু করে একটা ফাইনাল তালিকা 2024 সালের 22 জানুয়ারি আবার সব রাজনৈতিক দলকে পাঠায় নির্বাচন কমিশন। এই তো ঘটনা রয়েছে। দেখুন 24টা জেলাতেই নীল দেখা যাচ্ছে, মানে কারো কোনো অভিযোগ ছিল না। রাজ্যের শাসক দলের তো সবচেয়ে বেশি অভিযোগ থাকার কথা। আপনাদের দেখালাম, কথায় কথায় তো আপনাদের আসল কথাটাই শোনানো হয়নি। এই যে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ করছে রাজ্যের বিরুদ্ধে, তাতে একজন ডেটা অপারেটরও শাস্তির মুখে। তিনি কিন্তু সরকারি কর্মী নয়, তাকে চুক্তিভিত্তিক রাখে রাজ্য। কেন তিনি অপরাধ করেছেন? কারণ দুর্নীতির নির্দেশটা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বয়ং মুখ্যমন্ত্রী, এবং সেটা তিনি প্রকাশ্যে বলেছিলেন। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা না হলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, শুনলেন তো, এখানে সেই দুর্নীতিটার কথা বলি। বারুইপুর পূর্ব বিধানসভার ডেটা এন্ট্রি অপারেটর নির্বাচনের কাছ থেকে তাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই। কমিশনের নিয়ম হচ্ছে ভোটারের অনুমোদন দিতে পারেন শুধু ইআরও, মানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। তাদের কাছে ইউজার আইডি, পাসওয়ার্ড এসব থাকে, এটা কিন্তু অন্য কাউকে দেওয়ার কথা নয়। কিন্তু এই রাজ্যে অনেকে বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই তৃণমূল কর্মীদের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মী তারা, এবং তাদের হাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বেআইনিভাবে দিয়ে দেওয়া হয়েছে। এটার প্রমাণ নির্বাচন কমিশন পেয়ে গেছে। এখন অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। কিন্তু আমি বলি আপনাদের, মুখ্যমন্ত্রী যে ফেব্রুয়ারি মাসেই যে টের পেয়েছিলেন অনেক ঘোটালা হয়ে গেছে, তার জন্য তিনি একটা ভোটার তালিকা ক্লিন করার ডাক দেন। আপনারা কেউ শুনেছিলেন কিনা আমি জানি না। প্রশাসনকে যে কাজে লাগাতে হবে, কেউ যদি বেগরবাই করে তবে রাজ্যকে জানাতে হবে, সেই নির্দেশও তিনি
তৃণমূল কর্মীদের দিয়ে রেখেছিলেন। শুনুন। হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। এই যে এখন নির্বাচন কমিশন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে, সেটাও মুখ্যমন্ত্রীর জন্য। আমাদের মুখ্যমন্ত্রীর গুণের তো শেষ নেই। মোদ্দা কথা, তার নির্দেশেই সব 2 নম্বরই হয়েছে বলে অভিযোগ। কারণ সব সরকারি আমলা আধিকারিক, মানে যারা বিএলও, তারা তো দলদাস নন। তারা নিয়ম মেনে কাজ করছেন বলে মুখ্যমন্ত্রী খুব রেগেও রয়েছেন। এমন বিপদের দিনে এইসব বেয়াদবি কি সহ্য করা যায় বলুন তো? হতে পারে টাকার অভাব আছে, আমাকে খেলা মেলা পুজো পার্বণ অনেক কিছু দিতে হয়, অনুদান খয়রাতি, তারপরে ডিএটা ঠিক মতো দিতে পারি না, বকেয়া দূরের কথা, বাড়াতে পারি না। এখনো 6ষ্ঠ পে কমিশনে বসে আছি, ওদিকে কেন্দ্রের 8ম পে কমিশন গঠিত হয়ে গেল। তা বলে যা কিছু করবে? বিএলওদের সরাসরি সরকারি মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী, সত্যি তার সাহস আছে বটে, তিনি পারেন, প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। ভুল বললেন মুখ্যমন্ত্রী, ভুল বললেন। আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণ ভুল, কথাটা একদম ঠিক নয়। আমি সঠিকটা বলে দিচ্ছি, আপনাকে একটু সংবিধানটা শিখিয়ে দিই। না, আপনি জানেন, কিন্তু আপনি জেনেও যে না জানার ভান করছেন বলেই আমায় এই শেখানোর মাস্টারিটা করতে হচ্ছে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোটের কাজে যুক্ত রাজ্যের সব আধিকারিক, মানে ভোটার তালিকার সংশোধন বা সমীক্ষার কাজে যারা যুক্ত, ভোটের সময় যারা কাজ করবেন, তারা আসলে ডেপুটেশনে নির্বাচন কমিশনেরই কর্মী, রাজ্যের নয়। তারা যদি কর্তব্যে গাফিলতি করেন, তারা যদি কমিশনের নিয়ম না মানেন, নির্দেশ না শোনেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। অপরাধ প্রমাণ হলে 3 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাবাসের বিধানও আছে। চাকরি তো যাবেই, পেনশন তো বন্ধ হবেই, আটকাতে পারবেন না। আপনার সঙ্গে যত বিধায়ক থাকুক, যত শক্তিশালী সরকার আপনার হোক, আপনি যা বলছেন সবটা সংবিধান বিরোধী। আপনি কি ভুলে গেছেন? মুখ্যমন্ত্রী আপনাকেই বলছি, আপনি কি ভুলে গেছেন ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা? সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদটা শুধুমাত্র ভোট ভোট ভোট। কারণ বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশে নির্বাচন একটা বড় বিষয়, সেই সম্পর্কে যাবতীয় নির্দেশ সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে দেওয়া রয়েছে। মানে ওখান থেকে শুরু আরো আছে। কারণ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কমিশনই শেষ কথা বলবে, এটা সংবিধানে বলা আছে। কোন আদালত, কোন সরকার কমিশনের কোন সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না। এই তো এবারই তো আপনারা সব বলছিলেন, ইন্ডিজোটের লোকেরা ভয়ে বলছিলেন আধার কার্ড, যেহেতু আধার কার্ডটা নকল করা গেছে, আধার কার্ডকে বয়সের প্রামাণ্য নথি, ঠিকানার প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্টে চলে গেল মামলা। সুপ্রিম কোর্টও কিন্তু কমিশনের কথাতেই সায় দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার কার্ড কখনো কারো নাগরিকত্বে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু কি হবে বলুন তো, এত বাংলাদেশিকে আধার কার্ড করে দেওয়া হলো, সেটা দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হলো। এখন নির্বাচন কমিশন বলছিল, আর সুপ্রিম কোর্টও বলে দিল আধার কার্ড দিয়ে কিচ্ছু হবে না। পাপের কান্না সবে শুরু, আরো অনেক কাঁদতে হবে। দিন আসছে পিসি ভাইপোকে আরো কাঁদতে হবে। ভাইপোকে আর 7 লাখ ভোটে জিততে হবে না, সেদিন খুব তাড়াতাড়ি। মনে রাখবেন, এখন যে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা হচ্ছে, তার ভিত্তিতে যে তালিকা হবে, সেটা দিয়ে এই 2026-এর বিধানসভা ভোট তো বটেই, 2029-এর লোকসভা ভোটও সেটা দিয়ে
ডায়মন্ড হারবারের প্রচুর দাম কাটা যাবে, প্রচুর বাংলাদেশি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং পিসি এবং ভাইপো যা যা বলছেন না, সবকিছু সংবিধান বিরোধী কথা বলছেন। হ্যাঁ, আমি বলছি এটা সংবিধান বিরোধী। ভোটারদের কমিশন সম্পর্কে ভুল বোঝানোটা সংবিধান বিরোধী, অন্যায়। ভোটারদের ভয় দেখানোটা সংবিধান বিরোধী কাজ। হ্যাঁ, সংবিধান বিরোধী, কিন্তু সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে চলেছেন। পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আমি সরি আমার বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত, বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। পুরোটাই মিথ্যে কথা। কি করতে হবে আর কি করতে হবে না তা কমিশন গোটা বিষয়টা পরিষ্কার করে বলে দিয়েছে। এ নিয়ে আমিও একটি প্রতিবেদন করেছি, কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন থেকেই সব জেনে যাওয়া যাবে, এবং তাতে বলা আছে কি কি নিয়ম। যা বলছেন এগুলো ঠিক নয়। চাইলে আপনারা সেই প্রতিবেদনটা দেখে নিতে পারেন, দেখলে বুঝতে পারবেন কত বড় মিথ্যা বলে চলেছেন। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। বুঝুন, ভয় পেলে মানুষ যে কি কি করে বুঝুন। কি বলছেন তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তিনি কিন্তু এমনি এমনি বলছেন না। আসলে তিনি ভোটারদের ভয় দেখাতে চাইছেন। আর ভাইপো নিজেই এতটা ভয় পেয়ে গিয়েছেন যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সঙ্গে ফাঁকা আওয়াজটা কিন্তু দিয়ে যাচ্ছেন। এই যে আগে বলেছিলেন না, দুটো নাম যদি বাদ যায় 2 কোটি দূরের কথা, কত ধানে কত চাল দেখিয়ে দেবো, পুরো রকের মতো করে একদম রকবাজি করে বলেছিলেন। এখন আরো বেড়ে খেলছেন, বলছেন একটা ভোটারের নাম বাদ গেলেই নাকি তিনি সব কি করবেন, 1 লাখ লোকজন নিয়ে দিল্লিতে। শুনুন, বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরবো। শুনলেন, উনি 1 লাখ লোক নিয়ে দিল্লিতে যাবেন। আরে বাবা, এই তো সেদিন দিল্লিতে বিরোধীদের প্রতিবাদ হলো, সবাই ছিল, তৃণমূলের অনেকে ছিল, অভিষেক ছিলেন না। কেন বলুন তো? ভয়ে ভয়ে। কারণ তার আগে দিল্লিতে তিনি গিয়েছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, তখনই উনি টের পেয়ে গেছেন উনি নেতা হতে গিয়েছিলেন কিন্তু বিশেষ পাত্তা পাবেন না। রাহুলকে সামনে রেখেই যেটুকু হয় সেটুকু প্রতিবাদ হবে। তাই তিনি নাকি খুব জরুরি বৈঠক করছিলেন, ক্যামাক স্ট্রিটের অফিসে 2টো জেলা নিয়ে জরুরি বৈঠক হচ্ছিল, তৃণমূল সেটা বলেছে। আচ্ছা বলুন তো, যুবরাজ দলে যাকে 2 নম্বর বলা হয়, সেনাপতি বলা হয়, তিনি যদি বলেন দিল্লিতে আমি ওই ধর্ণা কর্মসূচি, না 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 প্রতিবাদ দাও তো নয়, নির্বাচন কমিশন ঘেরাও, বড় বড় সিদ্ধান্ত, সেটা করতে যাব, ওই মিটিংটা পেছনো যেত না? একদমই যেত। ভাইপো খুব রেগে গেছেন, বলছেন যে কাউকে কাছে যেতে দেওয়া হয়নি। ঠিক আমরা যেমন করে নবান্ন অভিযানের সময় জল কাদানে গ্যাস এসব দিই, সেই সব দিয়েছে নাকি। তারপরে মহিলা বিধায়কদের নাকি চুলের মুঠি ধরেছে। তিনি কোথায় ছিলেন? মহুয়া মৈত্র আন্দোলন করতে গিয়ে যদি অজ্ঞান হয়ে না যেতেন তাহলে কি কেলেঙ্কারি হতো বলুন তো? তাহলে কেউ জানতেই পারতো না দিল্লিতে এরকম একটা কর্মসূচি হচ্ছে। আবার মহুয়া তার চোখে জল, চোখে মুখে মানে জলের ছিটে, পাখার বাতাস, তারপরে রাহুল গান্ধীর লজেন্স খাওয়ানো, এসব হওয়ার পর চাঙ্গা হলেন ওড়িশার নববধূ। বাসে করে যখন সংসদে ফিরছিলেন তখন এটা কি করছেন? এটা কি? একটু আগে তো আপনি অসুস্থ ছিলেন, মূর্ছা গেলেন, সবাই মিলে আপনার চোখে মুখে জল দিল। এটা এটা এই তো সেদিন 2য়বার বিয়ে হলো, এখন আবার এসব কি? আপনারা তো মনে হয় আগেই দেখেছেন এই ভিডিওটা। বুঝুন কেমন অসুস্থতা। না 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 না, এটা নিয়ে বলা ঠিক নয়, মানে মনে হচ্ছে লোকজন বলছে তাই বললাম। আসলে সেদিন মহুয়া অসুস্থ না হলে সত্যি এই কর্মসূচির কথা কেউ জানতেই পারতো না। ইন্ডি জোট বলেছিল সেদিন নাকি নির্বাচন কমিশনের পিন্ডি চটকে দেবে, কিন্তু আলটিমেটলি কি হলো? ফুলের গায়ে মূর্ছা। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভোটার তালিকার নিবিড় সমীক্ষা নিয়ে নিশ্চিন্ত থাকুন আর ভালো থাকুন।